নমস্কার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি। প্রথম পর্যায়ের ভোটিং শুরু হচ্ছে 23শে এপ্রিল। আপনারা সকলে এই গণতন্ত্রের যে মহান উৎসব, সে উৎসবে সামিল হবেন এবং সকলে আপনারা ভোট দিয়ে আপনার নিজের নিজের পছন্দের প্রার্থীকে বিধানসভায় পাঠাবেন। আমি প্রথম যখন এই বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বলতে এসেছিলাম, তখন আমাদের কোনো দলের কোনো প্রার্থী ঘোষণা হয়নি। আমি বৈষ্ণবনগরের কনটেক্সটেই বলেছিলাম যে বৈষ্ণবনগর বিধানসভায় কী কী ইস্যু নিয়ে কথা হতে পারে, কিংবা বৈষ্ণবনগর বিধানসভায় কোন কোন দিক নজর দেওয়া উচিত প্রার্থীদের কিংবা ভোটারদের। গণতন্ত্রে দুটো ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট, একটা যিনি প্রার্থী, যিনি ভোট চাইছেন, আর একটা যারা ভোট দিচ্ছেন। এই দুটো মূল স্তম্ভ গণতন্ত্রের বলে মনে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সমস্ত প্রচার পর্ব শেষের দিকে, আর মাত্র 1 থেকে 1.5 দিন প্রচার করার তারা সময় পাবেন, তাতে গোটা বৈষ্ণবনগর জুড়ে কি দেখা গেল? কোনো নেতার কাছ থেকেই, কোনো প্রার্থীর কাছ থেকেই বৈষ্ণবনগরের জন্য কোনো সলিড ভিশন কিংবা মিশন আমরা দেখতে পেলাম না, যে উনি বৈষ্ণবনগর বিধানসভায় জিতে কি করতে চাইছেন। বৈষ্ণবনগর বিধানসভায় জিতে মানুষের জন্য ওনার অবদান কি থাকবে। প্রত্যেকেই বলেছেন আমরা মানুষের পাশে থাকব, আপনাদের পাশে আছি, আপনাদের সুখ দুঃখে আছি। মানুষের পাশে মানুষই থাকে। আমার পাশের যে বাড়ির লোক, তিনিও আমার পাশে থাকেন, আমার পাশের পাড়ার লোক তিনিও আমার পাশে থাকেন, আর আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে আমার যে বন্ধু কিংবা আমার যে শুভাকাঙ্ক্ষী, তিনিও আমার পাশে থাকেন। সুতরাং পাশে থাকার যে কথা বারবার বলা হচ্ছে, মানুষের পাশে থাকবো, এটা বাদ দিয়ে আর কোনো কথা কারো কাছ থেকে কিছু শোনা গেল না। বৈষ্ণবনগরে অনেকগুলো ইস্যু ছিল। হসপিটাল ব্যবস্থার কোনো পরিবর্তনের কথা কেউ বলেনি। বৈষ্ণবনগরে খেলার মাঠ, স্টেডিয়াম, কারো কোনো ভিশন মিশন নেই। বৈষ্ণবনগরে কোনো করিডোর তৈরি করা, বৈষ্ণবনগরে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা ভাবা, কর্মসংস্থানের কথা ভাবা, কেউ কিছু বলেনি। বৈষ্ণবনগরে কোনো ওয়্যার হাউস তৈরি করা, কৃষক চাষিদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করা, কিচ্ছু বলেননি কেউ। এখানে একটা বিশাল সংখ্যক লোক দুগ্ধ ব্যবসায়ী, তাদের কথা কেউ বলেনি। এখানে একটা বিশাল সংখ্যক লোক মাছ চাষের সঙ্গে জড়িত, তাদের কথা কেউ বলেনি। কিংবা মৎস্যজীবী, অনেকে পুকুরে মাছ চাষ করছেন, অনেকে নদী থেকেও মাছ তুলে নিয়ে বিক্রি করছেন। ওভারঅল মৎস্যজীবীদের কথা বলছি, তাদের কথা কেউ বলেননি। এখানে একটা বিশাল সংখ্যক মহিলারা আমাদের বিড়ি শ্রমিক, তাদের অনেক রকম ইস্যুস আছে, সেটা নিয়ে কোনো কথা হয়নি। বৈষ্ণবনগর বিধানসভার যে বর্তমান যে পরিকাঠামো আছে, যে স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি সেন্টার, সেটা নিয়ে কেউ কোনো কথা বলেনি। ওভারঅল একটা যেটা বলতে হয় মুখস্থ বিদ্যা, সেটা বলেছে, এটা করব সেটা করব সেটা বলেছে, স্পেসিফিক কিছু বলেননি। কোনো একজন নেতা হসপিটাল ভিজিট করেননি, কোনো একজন নেতা কিংবা নেত্রী স্কুল ভিজিট করেননি, অঙ্গনওয়াড়ি সেন্টার ভিজিট করেননি। মৎস্যজীবীদের সঙ্গে কথা বলতে কাউকে দেখা যায়নি, দুগ্ধ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে কাউকে দেখা যায়নি, শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে আলাদা করে কথা বলতে কাউকে দেখা যায়নি। এলাকার সাধারণ মানুষদের সঙ্গে এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন কিংবা মতের যে বিনিময়, সেরকম ভিডিও আমরা কোথাও কিংবা কোনো দৃশ্য আমরা সেখানে দেখতে পাইনি। প্রচার দেখতে পেয়েছি, সেটা আলাদা কথা, সেটা আলাদা পার্ট, প্রচার সবাই করবেন। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে বিধানসভার নির্বাচন হতে যাচ্ছে। গোটা বিধানসভা জুড়ে গত কয়েকদিনে যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে জাত ধর্মের রাজনীতি। কখনো ধর্মের নামে বিভাজন, এ ধর্মের প্রার্থী বি ধর্মের লোকেদের বলছে আমাদের ভোট দিন, বি ধর্মের প্রার্থী সি ধর্মের লোকেদের বলছেন আমাদের ভোট দিন। কখনো জাতের নামে বিভাজন, হ্যাঁ, জাতের নামে এখানে বিভাজনের একটা চেষ্টা করা হয়েছে। 3 থেকে 4 জন থেকে 5 জন থেকে 7 জন যতজন প্রার্থী এখানে এসছেন, তারা নিশ্চয়ই বিভিন্ন জাতের ধর্মের লোক হবেন, এটাই স্বাভাবিক। এবং তার জাতের কিংবা ধর্মের লোকের সংখ্যা গোটা বিধানসভায় কারো বেশি হবে, কারো কম হবে, এটাও স্বাভাবিক। তার মানে যার জাতের সংখ্যা বেশি, তার গলার আওয়াজ বেশি, তাকে সেই জাতের সব লোক ভোট দেবে। যার জাতের সংখ্যা কম, তার আওয়াজ কম, তাকে সেই জাতের লোকের ভোটার কম বলে তাকে লোকেরা নির্বাচিত করবেন না, এরকমটা কখনোই হয় না। বৈষ্ণবনগর বিধানসভায় জাতের নামে, ধর্মের নামে ভোটের কোনো জায়গা আগেও ছিল না, এবারে নির্বাচনেও থাকবে না বলেই আশা করি। যারা এই জাত ধর্মের ওপরে নির্ভর করে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন,
তাদের থেকে সাবধান থাকুন। এদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এরা ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনাকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে চাইছেন যেখানে আপনি ধর্মের নামে, জাতের নামে ভোটটা দেবেন। তাদের নিজস্ব কোনো ভাবনা চিন্তা কিছু নেই যে কেন তাকে ভোট দেওয়া উচিত। উনি কি আমার জাতের কিংবা উনি কি আমার ধর্মের রিপ্রেজেন্টেশন করতে বিধানসভায় যাবেন যে আমি তাকে জাতের নামে আর ধর্মের নামে ভোট দেব? ওটা কি জাত সভা না ধর্মসভা অ্যাসেম্বলিটা, যে যেখানে গিয়ে আমি আমার জাতের লোক পাঠালে গেলে সে ভালো কথা বলবে, অন্য জাতের লোক গেলে সে কম কথা বলবে, কিংবা সেখানে জিতে এসেছে আমার জাতেরই কাজ করে বাকি জাতের কাজ করবে না? আর আমার ধর্মের লোক জিতে গেলে সেখানে সে আমার ধর্মেরই কথা বলবে, অন্য ধর্মের কথা বলবে না? কিংবা আমার ধর্মের লোক সেখানে জিতে আসলে পরে অন্য ধর্মের লোকের কথা বলবে না? অন্য ধর্মের জনপ্রতিনিধি উনি আর থাকবেন না? একটা বিধানসভায় যখন একজন জিতবেন উনি সবার জনপ্রতিনিধি থাকবেন। তাহলে ওনার ভোট চাওয়াটাও তো সবার কাছেই হওয়া উচিত যে আমাকে সব ধর্মের লোক আর সব জাতের লোক আমাকে ভোট দেবেন। আপনি আলাদা করে বিশেষ জাত কিংবা বিশেষ ধর্মের লোকেদের কাছে ভোট কেন চাইছেন? তার মানে আপনার যে নিজের প্রতি যে আস্থা একটা ক্যান্ডিডেট হিসাবে যেটা হওয়া উচিত তার মানে সেটা নেই। আপনার বিধানসভায় আপনার ব্যক্তিত্ব, আপনার শিক্ষা, আপনার নৈতিক চরিত্র, রাজনীতিতে আসার জন্য আপনার উদ্দেশ্য, রাজনীতিতে এসে আপনি কি করতে চান কোনোটাই আপনার কাছে পরিষ্কার নয়। সমস্তটাই ধোঁয়াশার মধ্যে রেখে জাত আর ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। এটা আর কতদিন চলবে? তাই আপনাদের কাছে আমার একটাই কথা ভাবার কিংবা একটাই কথা বলার ইনফ্যাক্ট যে আপনারা প্রার্থী দেখে ভোটটা দিন। যদি মনে হয় যে আপনার জাতের প্রার্থী ভালো আপনি তাকে অবশ্যই ভোটটা দেবেন। যদি মনে হয় অন্য জাতের প্রার্থী ভালো তবুও আপনি তাকে ভোটটা দেবেন। যদি মনে হয় আপনার ধর্মের প্রার্থী বাকিদের থেকে খুব ভালো আপনি তাকে ভোটটা দেবেন। যদি মনে হয় অন্য ধর্মের প্রার্থী আপনার ধর্মের প্রার্থীর থেকে ভালো আপনি তাকেই ভোটটা দেবেন। প্রার্থী দেখে ভোটটা দিন, কারণ ভোটের পরে আপনাকে সেই প্রার্থীর কাছেই যেতে হবে। আপনি কোনো জাতির প্রতিনিধির কাছে যাবেন না, আর ভোটের পরে আপনি কোনো ধর্মের প্রতিনিধির কাছে যাবেন না। উনি একটা সরকারি পদ হোল্ড করবেন যেখানে জাত ধর্মের কোনো জায়গা নেই। বিধানসভার বিভিন্ন ইস্যু নিয়ে কেউ কিছু বলল না। বিধানসভা যে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে আমরা বেকারত্ব থেকে শুরু করে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে আমরা আছি। একেবারে পিছিয়ে পড়া একটা ব্লক কালীচক 3, মালদার সর্বশেষ প্রান্ত। এখানে গঙ্গা ভাঙন, এখানে বন্যা থেকে শুরু করে একাধিক সমস্যা এখানে আছে। কেউ কিন্তু সেটা নিয়ে কোনো কথাই বলল না। প্রত্যেকেই একটা বিভাজনের রাজনীতি এখানে করে গেল। কেউ প্রকাশ্যে করে গেল আর কেউ সাইলেন্টলি করে গেল, কিন্তু জুড়ে যাওয়ার কথা কেউ এখানে বলল না। বিধানসভার এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি একজন কোনো দলের লোক হয়ে বলছি না, আমি কোনো প্রার্থীর সমর্থনে বলছি না, কোনো প্রার্থীর বিপক্ষে বলছি না, আমি একজন খুব সাধারণ মানুষ হিসাবে বিধানসভার ওই মাটির ছেলে হিসাবে বলছি যে আপনারা ভোট তাকেই দেবেন যাকে মনে হচ্ছে দিলে পরে আপনার বিধানসভার উন্নতি হবে। করাপশান থেকে ক্রিমিনালাইজেশনের দিকে বিধানসভাকে নিয়ে যাবেন না। বিধানসভায় যথেষ্ট দুর্নীতি হয়েছে, আমরা আর এগুলো দেখতে চাই না। বিধানসভায় যদি মনে হয় যে এই লোকটি কিংবা এই ব্যক্তিটি স্বচ্ছ মানসিকতার হতে পারে আপনি তাকেই ভোটটা দেবেন। উনি যে কোনো ধর্মের হতে পারে, উনি যে কোনো জাতের হতে পারে। প্রথমেই মাথা থেকে জাত ধর্মের বিভাজন দূরে সরিয়ে রাখুন। আজকে যদি জাত ধর্মের বিভাজনকে আপনি প্রশ্রয় দেন তাহলে আগামীতে আপনার বিধানসভায় এই যে জাত ধর্মের রাজনীতির যে শেকড়টা এখানে পুঁতবে সেটা কিন্তু আপনি তুলে ফেলতে পারবেন না। তাই সকলকে অনুরোধ, আপনার জাত ধর্মের বাইরে বেরিয়ে এসে প্রার্থীর ব্যক্তিত্ব, প্রার্থীর ভিশন মিশন, প্রার্থীর নীতি নৈতিকতা, প্রার্থী আপনার জন্য কতটুকু আস্থা ব্যঞ্জক হতে পারবে, প্রার্থীর উপরে আপনার ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা, প্রার্থীর উপরে আপনার ভরসা, এই সমস্ত কিছু দেখেই আপনারা প্রার্থীকে ভোট দেবেন। এবং
শুধু ভোট দিয়ে ক্ষান্ত হবেন না। ভোটে যেই জিতে আসুক, যেই দলের প্রার্থী জিতে আসুক, যেই জাত ধর্মের প্রার্থী জিতে আসুক, উনি কিন্তু সকলের জনপ্রতিনিধি। তার ওপর সকল বিধানসভার সকল নাগরিকের সমান অধিকার। এর আগের বার শোনা গেছে অনেকের কাছেই যে বিধায়কের কাছে গিয়ে কিংবা বিধায়িকার কাছে গিয়ে তাকে শুনতে হয়েছে আপনি অমুক দলের, আপনি অমুক জায়গার। এসব কিন্তু আপনারা করার চেষ্টা একদমই করবেন না। আপনি যেই জিতে আসুন, দুজনকেই বলছি, ভোটারদের বলছি আপনারা সচেতন থাকবেন নিজের দাবি নিয়ে। যিনি জিতে আসবেন তাকে মেনে নিতে হবে। জনগণের রায় সবাইকে মাথা পেতেই মানতে হবে। মেজরিটি এটা ডিসাইড করছেন, স্বাভাবিকভাবেই মেজরিটি ভোটার যাকে চাইবেন উনি জিতে আসবেন। তারপরে আপনার কাজ শেষ হবে না, তারপরে আপনার কাজটা শুরু হবে। আপনি আপনার বিভিন্ন দাবি দাওয়া থেকে শুরু করে সমস্ত ব্যাপারে তাকে বিব্রত করবেন, সমস্ত ব্যাপারে তার কাছে জানতে চাইবেন, সমস্ত ব্যাপারে তার কাছে আপনার যে অভিযোগ, আপনার যে অনুযোগ সেটা রাখবেন। আর প্রার্থী যিনি জিতে আসবেন, যিনি বিধায়ক হবেন, তাকে বলছি যে আপনি কত মার্জিনে জিতে এলেন, কোন জাতের ভোটে জিতে এলেন, কোন ধর্মের ভোটে জিতে এলেন, সেটা কলকাতাতে শপথ নেওয়ার পরে ওখানেই রেখে আসবেন। সেটাকে দয়া করে বৈষ্ণবনগরের মাটিতে নামিয়ে আনবেন না। আপনি এখানে জিতে আসার পরে আপনি এখানে প্রত্যেকটা ভোটারের জনপ্রতিনিধি, প্রত্যেকটা অঞ্চলের জনপ্রতিনিধি, প্রত্যেকটা জাতের জনপ্রতিনিধি। সুতরাং যদি এসে আপনি বলেন যে আপনি অমুক ধর্মের বলে আমাকে ভোট দেননি, কিংবা আপনি অমুক জাতের বলে আমাকে ভোট দেননি, কিংবা আপনার অমুক নাম্বার বুথে আমি এত ভোট পাইনি, কিংবা আপনার অমুক নাম্বার অঞ্চলে আমার ভোটিং শেয়ার কম ছিল বলে সেখানে আমার সার্ভিস কম হবে, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। কারণ আপনি খুব বড় রকম বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন একজন জনপ্রতিনিধি হয়ে। এবার যদি কোনো বিধানসভায় জিতে আসা প্রার্থী যদি এই ধরনের রাজনীতি, ছোট রাজনীতির চেষ্টা করেন, তাহলে আগামীর 5 বছর তার জন্য সুগম হবে না। এ কথাটা শুধু আমি আপনাদের বলতে চাইছি। জনগণ আপনাদের ছেড়ে কথা বলবে না। কারণ বোকা বানিয়ে ভোটে জিতে নিজের কর্তৃত্ব ফলানোর আর রাজত্ব করার দিন বৈষ্ণবনগর বিধানসভায় আগামীতে খুব দ্রুত শেষ হতে যাচ্ছে। কে কী উদ্দেশ্য নিয়ে ভোটে লড়ছেন, কে কী ভাবনা চিন্তা নিয়ে ভোটে লড়ছেন, সেটা নিয়ে কিচ্ছু বলার নেই। আপনারা লড়ুন, আপনারা জিতে আসুন, আর জিতে এসে সকলকে আপন করে নিন। আর ভোটের আগে ভোটারদের বলবো, আপনারা ঠিক একই রকমভাবেই প্রার্থী দেখে ভোটটা দেবেন। জাত ধর্মের নির্বাচন এখানে আপনারা করবেন না। আপনারা প্রার্থীর ব্যক্তিত্ব এবং প্রার্থীর ভিশন মিশনের উপরে আস্থা রাখুন। যদি ওনারা নিজের ভিশন ডকুমেন্ট প্রস্তুত করতে না পারেন, নাই করতে পারেন, অনেকে আনকরা প্রার্থী হতে পারেন, কিংবা অনেকে ভাবছেন যে এটা বলবো যদি করতে না পারি, কিংবা অনেকের ধারণাই নেই যে হোয়াট ইজ সোশ্যাল সার্ভিস জানি না যে কী কাজে এসে। এরকম তো আমাদের দেশের সমস্যাটা হচ্ছে এইটাই, যে যারা ডাক্তার হতে চায় তারা মাস্টার হয়ে যায়, যারা মাস্টার হতে চায় তারা পুলিশ হয়ে যায়। সুতরাং যারা রাজনীতি করতে চায় না, কিংবা যারা রাজনীতির র বুঝে না, তারা রাজনীতি করে। যারা নেতার ন বোঝে না তারা নেতা হয়, যারা প্রতিনিধির প বোঝে না তারা প্রতিনিধি হয়। তো তারা অনেক সময় বুঝতেও পারে না। অনেক সময় আমরা ওই জায়গাতে যে ছেলেটা ডাক্তার হতে চেয়েছিল সে মাস্টার হয়ে গেল, তো কিছুদিন ধাতস্থ হতে তাকে টাইম লাগবে, ধীরে ধীরে সে হয়তো ভালো মাস্টার হতেই পারে। এরকম নয় যে সে ভালো মাস্টার সে হবে না। সেরকম আজকের যিনি প্রতিনিধি কিছু বলতে পারছেন না, আগামীতে যে উনি ভালো কাজ করবেন না সেরকম আশা করা যায় না। বাট ইট ওয়াজ ভেরি কী বলবো, প্যাথেটিক যে কেউ কিছু বলতে পারলেন না। তবে জিতে আসার পরে আপনারা কিন্তু এরকম কিছু করবেন না। শিখে নেবেন, জেনে নেবেন যে আপনার কাজ কী, আর বিধানসভার লোক আপনারা আপনাদের অধিকার বুঝে নেবেন। আগামী 23 তারিখ আপনারা প্রত্যেককে ভোট দিন। যে সমস্ত ভোটার ভোট দিতে পারছেন না বিভিন্ন কারণে, তাদের জন্য আমার সহানুভূতি রইল এবং সরকারের প্রতি একরাশ ঘৃণাও রইল, যারা এই ভোটারদের বঞ্চিত করেছেন তাদের ষড়যন্ত্রের মাধ্যমে। বাকিরা সকলে ভোট দিন, মজবুতভাবে ভোট দিন, মজবুত প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসুন। মানুষের প্রতি যাদের আস্থা তাদেরকে জিতিয়ে নিয়ে আসুন, মানুষের সেবার প্রতি যাদের আস্থা তাদেরকে জিতিয়ে নিয়ে আসুন। সকলে ভালো থাকুন। 23 তারিখ সকলে ভোট দিতে যাবেন। সকল গণতন্ত্রের উৎসবে সকলে সামিল হন। নমস্কার।